রিকলের আজকের পর্বে যিনি অতিথি তিনি একটা কথা আছে না যে ঢেকি কোথায় গেলে কি করে মানে সেরকম তিনি আর কোন তরুণ প্রজন্মের পরিচালক, কিন্তু আমাদের মতো বয়স্কদের নিয়েও কাজ করেছেন। নাঈম ইমতিয়াজ নিয়ামুল, আমরা খুবই যারা এই ট্রেডে আছে তারা নিয়ামুলের সঙ্গে ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। যে কজন আমরা দেখেছি তৈরি হতে দেখেছি আজকের এই অতিথিকে, আপনারা পরিচালক হিসেবে পেয়েছেন, আমি পেয়েছি কলিগ হিসেবে, বড় ভাইয়ের টিমের মেম্বার হিসেবে, আমার সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক। আজকে নিউ ইয়র্কের রিকল অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছি এই কাজের ক্ষেত্রে। আমরা তার সঙ্গে যাব। যেমন আমার মনে হয় যদি আমরা একটুখানি রিকল করি, আমরা যদি মনে করি যে প্রথম বইমেলায় কত বছর বয়সে তুমি গেছো বা কত সালে গেছো? প্রথম বইমেলা হচ্ছে আমি তখন মাত্র আফজল ভাইয়ের ওই জায়গায় কাজ শুরু করলাম। আমি প্রথমে ঢাকা থিয়েটারে মানে যে থিয়েটার মঞ্চ নাটক করার জন্য ঢুকলাম, বিকজ অফ আফজল ভাইকে পাবো ওই জায়গায়, এই কারণে। 2001 কি 2 ওই সময় আমি বইমেলায় গেলাম। তারপরে তো হচ্ছে যে আর যাওয়া হতো না, কারণ আফজল ভাইয়ের সাথে এত ব্যস্ত থাকতাম। কারণ আমি যখন ঢুকছি আফজল ভাইয়ের ওই জায়গায়, আমরা 6 মাস শুধু বিজ্ঞাপন শ্যুট করতাম। ডিএপি একটা ইয়ে ছিল ওই বেইলি রোডে, ওইটা আমাদের জন্য বুকিং থাকতো। তো আসলে কখন মানে দিন হয় কখন রাত হয় আমরা জানতাম না। রাতে শুধু বের হয়ে যেতাম, এবং অনেক সময় তো আমি বাসায় যাইনি, আমি অফিসেই থাকতাম, কারণ ভোরে আবার সকালের কল দিতে হতো এবং সবাইকে রেডি করে টাইম টু নিয়ে যেতে হতো। তো এরপরে আসলে খুবই কম, ইভেন কি আমি ঢাকা থিয়েটারে যেতে পারিনি, খুব কম যেতে পারছি। কারণ এক সেকেন্ড নিয়ামুল, আমি জাস্ট দর্শক আপনাদের দুটো প্রিয় মানুষের নাম চলে এসছে, আপনাদের প্রিয় অভিনেতা, পরিচালক, লেখক, অনুবাদক, বিজ্ঞাপন নির্মাতা বাংলাদেশের আফজাল হোসেন, তার টিমে কাজ করতো, সেই কথা এসছে। এবং যেই নাট্যদলের কথা বললেন ঢাকা থিয়েটার, সেটার প্রধান পুরুষ আমাদের সবার প্রিয় এবং বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সেলিম আল-দ্বীন সহ, হুমায়ুন ফরিদি, সুবর্ণা মুস্তাফা এবং অনেক গুণী মানুষের অভিনেতাদের ভিড় সেখানটায়। নিয়ামুল সেই দলেও কাজ করতে যেও রেগুলার করতে পারেনি কাজ শেখার জন্য। আমরা শুনছিলাম নিয়ামুলের বইমেলায় যাওয়ার জায়গাটা নিয়ামুল প্রথম ঈদের কোনো কথা মনে আছে যে পোশাক কেনা, পোশাক দেখা বন্ধুদের সাথে ঈদের আগের রাত বা ঈদের দিন? এটা যখন আসলে স্কুলে পড়তাম তখন হচ্ছে ওই এক্সাইটমেন্টটা কাজ করতো যে মানে স্কুল মানে যদি পোশাক না আসতো পরদিন, ইভেন কি আমি এটাও করেছি, আপনার আগে যখন আনতো আমার পোশাক তখন আমি এগুলো পরে মানে কখন সকাল হবে, মানে কখন যাব, কখন দেখা হবে, বন্ধু বান্ধব সবাইগুলো দেখতাম, কিন্তু আমারটা আমি দেখাতাম না, কারণ আমি হচ্ছে যে রাতে সুন্দর করে রেখে, আর ওই দিন আর ঘুম হতো না, কারণ কখন সকাল হবে এবং আজান দিবে, নামাজ পড়ব। কোথায় থাকতো, মানে আলমারিতে না বালিশের নিচে না কোথায় থাকতো সেটা? এইটা আলমারিতে কেউ দেখতে পারে, এবং রাতে উঠে আবার যেহেতু যেন কেউ মানে আম্মা বা আব্বা কেউ টের না পায়, ওইটা আবার রাতে দেখতাম আবার রাখতাম, এরকম আর কি। স্বপ্নের জায়গা না। আর এখনকার ঈদটা কেমন হয়? এখন তো আসলে ঈদ আমি মানে এখন আর ঈদ আসলে ওই চাপটা নাই। ভেরি গুড। আচ্ছা, প্রথম আমার স্কুল পালিয়ে সিনেমা দেখা বা যাত্রা দেখা বা নাটক দেখা কোনটা প্রথম হয়েছে? ওইটা হচ্ছে আসলে আমি স্কুল পালায় ছবি দেখছি এই কিয়ামত থেকে কিয়ামত। আর এমনি আমি কন্টিনিউ স্কুল পালাতাম ফুটবল খেলার জন্য। যেমন প্রথম কবে বই চুরিটা কবে করেছে? মানে বই চুরি তো চুরি না, আসলে এটা খুবই ভালো কাজ। মানে এইটি কখন করা হয়েছিল? হলে কোন লাইব্রেরি? না, এটা লাইব্রেরি, এটা হচ্ছে আমরা তো হচ্ছে ওই সময় আমাদের এলাকাতে তো টিভি ছিল না, তো আমরা হচ্ছে ওই যে বৃহস্পতিবার চলে যেতাম খালাম্মার বাড়িতে, তখন ওই জায়গায় গিয়ে টিভি দেখতাম। মানে শুক্রবারে অনেক নাটক হতো, তারপরে আমি আবার খালাম্মার বাসায় অনেক সময় দেখা যেত না, আর পাশে অন্যদের বাসায় যেতাম, ওই জায়গায় গিয়ে একটা বই পেয়েছিলাম। তখন ওই সময় ওই বইটা কিভাবে আনবো, তো খালি যেতাম, কিন্তু আসলে চুরি করতে পারি না। পরে অবশ্য এটা আপনার বলেই নিয়ে আসা হয়েছে বইটা। এবং কলম নিতাম, আমি অনেক কলম চুরি করতাম। ঠিক আছে, সুন্দর কলম দেখলে। আর আমি হচ্ছে আপনার ওই যে মানে আমার মামা ছিল, এত সুন্দর করে লিখতো একদম গোটা গোটা করে, তা আমি উনাকে ফলো করতাম। আমি ওই বাসায় গেলে শুধু উনার জন্যই আমি ওই
এবং আমার হাতের লেখা অনেক সুন্দর। আমি ওই মামাকে ফলো করতাম। স্বাক্ষর প্রথম কবে যে মনে হয়েছে না ছোটবেলায় মনে হয় না যে বাবা মা স্বাক্ষর দেয় স্বাক্ষর এটা শিখছে হচ্ছে আফজাল ভাইয়ের এই জায়গায় এসে, মানে আমি যখন কাজ করতাম তখন আমার নামও একটু ইয়ে করলাম, মানে কিভাবে স্বাক্ষর দেব কিভাবে, এবং স্ক্রিনে নাম যেন অনেকক্ষণ থাকে এই কারণে নাম চেঞ্জ করছি। আমার স্কুলে যে নাম ছিল এটা কিন্তু না, তো আমার নাম চেঞ্জ করলে নঈম ইমতিয়াজ নিয়ামুল। কারণ ওই সময় আমি দেখতাম যে এনটিভিতে চ্যানেল আইতে ওই যে যখন ঘোষণা হয় ইয়ে পরে যে অমুকের ঈদের নাটক, তখন নামটা আফজাল হোসেন বা অমক, তখন নামটা ইয়ে, ওই কারণে চিন্তা করছি কতক্ষণ স্ক্রিনে একটু বড় করে দিই আমরা, বড় করে দিলে ইয়ে। তখন ওই আমি যখন আফজাল ভাইয়ের সাথে তখন আমি আসলে সিগনেচার শিখলাম, ওই তখন ব্যাংকিং ট্যাঙ্কিং করার জন্য। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমি আসি এই যে প্রথম আমরা যদি এরকম করে যাই যে প্রথম হয় না চিঠি কবে পেয়েছেন আপনি প্রথম মেয়েদের কাছে, ছেলেদের কাছ থেকে না? আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনার আশেপাশে কেউ নেই, আপনি এটা যখন অন এয়ারে যাবে তখন আমরা বলে দেবো। আমরা যেহেতু ভাবি বা কেউ হয়তো গ্রামে ছিলাম, আচ্ছা ওইটা আসলে আমাদের বাড়িতেই স্কুল। আমরা আমাদের জমিদার বাড়ি, তো আমাদের বাড়িতে স্কুল, সবাই আমাদের চিনে, আসলে এই সুযোগটাই ছিল না, কেউ লিখে। খুবই এটা জানি না দর্শক, এটা তার পুরো কপাল না, এটা ঢাকায় এসে হইছে আসলে চিঠির মাধ্যমে আমরা দেখা দিই। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমরা দেখি যে আমরা ভিউ কার্ড, চিঠি, এই সমস্ত জায়গায় যেতে যাচ্ছে না। প্রথম কবে পাওয়া, প্রথম আপনার প্রিয় অভিনয় শিল্পী, আমি যদি প্রথমে আসি, যেহেতু আমাদের অনুষ্ঠানটা গ্লোবাল প্ল্যাটফর্মের, সো আমি গ্লোবালি আমি যেতে চাই বাংলা ভাষাভাষীর মধ্যে একটা, মানে পশ্চিমবঙ্গের ইয়ে, আপনাকে উত্তম সুচিত্রা অভিনয় কেমন লাগতো? তারপরে উত্তম সুচিত্রার আমি প্রচুর ছবি দেখছি, ওনাদের খুবই ভালো লাগতো। এবং আমি আসলে সবচেয়ে বেশি যখন গ্রামে থাকতাম তখন তো আসলে আমরা এই কি বলে টিভি ছিল না, কিন্তু আমি ওই যে বললাম না অনেক দূরে গিয়া আমরা যেমন কোথায় কেউ নেই, তারপরে হচ্ছে যে ওই শুক্রবারের যে বিটিভি ওই নাটকগুলো দেখতাম। তো তখন আমি আফজাল ভাইয়ের নাটক দেখছি এবং একদমই সাবলীল। তো ওই জায়গা থেকে আফজাল ভাইকে আমার আসলে, এবং এসে আমি মাথায় নিছি যে আমি তখন তো রেডিওতে অনেক কিছু আমরা শুনতাম, যে তখন ভাইদের অনুষ্ঠান, ইভেন সমীয়াপা এবং সুবর্ণাপার এদের আমি কিন্তু যে রেডিওতে বিভিন্ন শুনে, তখন আমি যখন ঢাকায় আসছি তখন আমি এবং এই ওনাদের সাথে কাজ কিভাবে করা যায় আমি প্ল্যানিং করলাম। তখন আমি থাকতাম আমার খালুর বাসায়, তো উনি এগুলো পছন্দ করতো না, এই যে নাটক মানে হচ্ছে আপনার গাঞ্জা খাবে, এই খাবে, ছেলে নষ্ট হয়ে যাবে, এগুলো আবার উনি আম্মাকে বলতো আর কি। তো প্রথমে আমার টার্গেট ছিল আমি ফুটবলার হব, আমি খুবই ভালো ফুটবল খেলতাম। তো ঢাকায় যখন আসলাম তখন ফুটবলের একটা, আমি 95-এ ঢাকায় আসি, এটা মানে কাটতির দিকে চলে গেল, ফুটবলের কোনো নেই। তখন চিন্তা করলাম, পরে হঠাৎ করে আমি পলিটেকনিকে, ঢাকা পলিটেকনিকে আমি পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তখন আমার ওই জায়গায় আমরা থিয়েটার শুরু করলাম। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা যদি থিয়েটার করি তাহলে আমার ভালো জায়গায় যাওয়া উচিত, কিন্তু কেউ আসলে আমি ঢাকা থিয়েটার কোথায় এটা তো আমি জানি না। তখন আমি একটা আইডিয়া হলো যে এই পল্টনে হবে, এটা আমি একটা রেডিওতে একটা প্রোগ্রামে আমি শুনছি। তখন আমি সকাল ভোরে আমি খালুর বাসা থেকে বের হয়েছি, আমি পল্টনে গেছি। আমি পল্টনে প্রতিটা রাস্তায় রাস্তায় আমি খুঁজছি, এবং হঠাৎ করে আমার মনে হলো যে এই জায়গায় যেহেতু একটা বলে স্কাউটের অপোজিটে একটা আছে, দোকান আছে, তো ওই জায়গায় একটা বাদ্যযন্ত্রের হারমোনিয়াম, ঢোল, আমি ওদের দোকানে ঢুকলাম। ঢুকে বললাম, আচ্ছা ভাইয়া এই ঢাকা থিয়েটার কোথায়, আপনারা তো জানবেন। আপনার কয় আমাদের এই জায়গাতে মাঝে মধ্যে ঠিক করে নিয়ে যাই, এদিকে হবে। তখন এই একটা ধারণা, তখন আমি এই বাসার কাছাকাছি চলে যাওয়া হলো। হ্যাঁ, আমি ঢুকলাম, ঢুকতে সকালে বের হয়েছে, আমি রাত 9টার দিকে আমি খুঁজে পেলাম ঢাকা থিয়েটার। সারাদিন রাস্তায় ছিলাম এবং 9টার ওই দিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তখন আমি ঢাকা থিয়েটারের সামনে তখন দেখি যে কামাল ভাইজি, তারপরে ওই যে শহীদুজ্জামান সেলিম, ফারুক ভাই এরা ঢুকছে। তখন বৃষ্টির মধ্যে, হালকা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়ায় আছি, কামাল ভাই আসছে, কথাবার্তা বললো, কি করো এই সেই। তখন আমি অবশ্য তিতুমিরে পড়াশোনা করি, আমি চাকরি করছি না, বিকজ অফ যে আমি থিয়েটার করতে পারবো না। আমাকে বলছে তুই চাকরি করবা, ডুয়েটে যা। আমি কিন্তু সারা বাংলাদেশে 3rd হয়েছিলাম পলিটেকনিকে। আচ্ছা, কিন্তু আমি করিনি। আমাদের ডুয়েটে একটা বিচ্ছি করার জন্য একটা ছিল, যে যারা পলিটেকনিকে পাশ করে তারা ডুয়েটে বিচ্ছি ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। তখন আমার মনে হয়েছে, আল্লাহ
ওই সময় তো আর জানি যে আসলে গাজীপুর অনেক কাছে, ভাবছি অনেক দূর, কিন্তু আমি যদি ঢাকা থেকে বের হয়ে যাই, গাজীপুর মানে প্রায় সিঙ্গাপুরের কাছাকাছি এরকম আর কি আমি ভাব। তাহলে তো থিয়েটারটা করতে পারবো না, আমি নাটকের সাথে ডিটাচ হয়ে যাব। তখন আমি বললাম যে না, আমার না মাথায় এই সেই ইত্যাদি বুঝিয়ে দিলাম বাড়িতে। পরবর্তীতে আমি যখন এই থিয়েটারে ঢুকলাম, তখন ঢুকার পরে কামাল ভাই আসলো, আসার পর আমার বললো কোথায় পড়ো, এই সেই কী করবো, বললো তুমি অমুক দিন আসো, নাটক হবে, প্রাচ্য নাটক। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। মহিলা সমিতি পত্রিকা দেখো, তো আমি প্রতিদিন পত্রিকা দেখি, যেই টাইম দিছি ওই টাইমে আর পত্রিকা হচ্ছে না, আপনার মানে নাটক হচ্ছে না। ওই পত্রিকা তো ওই সময় বিজ্ঞাপন দিল। পরে আবার আমি আসলাম, পরে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এটা পিছিয়েছে, তুমি মহিলা ইয়েতে আসো, শিল্পকলায়। এই শিল্পকলাতে আমাকে নিয়ে বললো আজকে থেকে কাজ করো। তখন আমাকে নিয়ে আসলে কিচেনে, আমাদের তো থিয়েটারে প্রথমে যারা কাজ করে তাদের কিচেনের দায়িত্বে থাকতে হয়, তো আমাকে কিচেনে দিল, চা বানানো, চা খাওয়ানো, ধোয়া মোছা, এভরিথিং। আমি খুবই এনজয় করলাম, মানে কোনো নাই। তারপর আমার থিয়েটারের যাত্রা শুরু হলো। বিজ্ঞাপনের কাজের জন্যে আফজাল ভাইকে যেহেতু নিয়ামুল অনেক পছন্দ করে অভিনেতা হিসেবে, সেই হিসেবে প্রথম বিজ্ঞাপনের কাজের জায়গাটি কোনটা ছিল যদি আমাদের বলা যায় চটচট করে? তখন ছিল হচ্ছে কঙ্কা, টিভি, ফ্রিজ, তারপর হচ্ছে কি বলে, বাঁচতে হলে জানতে হবে। এটা পুরোটার সাথে আমি একদম এই প্রজেক্টের পুরোটার সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, বাঁচতে হলে জানতে হবে, এবং হেভি জনপ্রিয় ছিল পুরো ক্যাম্পেইন। আফজাল হোসেন কত বছর? আমি একমাত্র 5 বছর ছিলাম। আচ্ছা, ভেরি গুড। পর আমি প্রথম নিজে কাজ শুরু করলাম সেলিম আলদিনের। সেলিম স্যারকে ফোন দিলাম। সেলিম স্যার আমাকে, মানে উনি ছেলে হিসাবে আমাকে জানতো, যে আমার 2টা ছেলে, একটা হচ্ছে আফজাল আর তুই। তো আমার হঠাৎ, আমি যখন আফজালবের থেকে বের হলাম, তখন আমার হঠাৎ কি করব। তো একদিন আমার এক ফ্রেন্ড সায়েম করে নাম, ও হচ্ছে বিটিভিতে কাজ করবে, তো বললো যে ঈদে এই বিটিভিতে কাজ কর, তুই একটা কাজ করবো সেলিম স্যারের গল্প নিয়ে। তো আমি সেলিম স্যারকে ফোন দিলাম, স্যার আমার তো একটা গল্প লোক ঈদে, তুই কালকে যা, ওই সময় অসহযোগ আন্দোলন ছিল, তুই কালকে জাহাঙ্গীরনগর আয়। পরে আমি বেবি ট্যাক্সি নিয়ে আমি আর ও গেলাম, যে বললাম যে, তারপর উনি আমাকে গল্প দিল, এমন বৃষ্টি, তারপরে এই বৃষ্টি দিয়ে ভিজতে আমরা ঢাকায় আসলাম, এটাকে কম্পোজ করলাম, কম্পোজ করে বিটিভিতে সিনপসিস পাঠালাম। তারপর ওরা বললো যে তুমি নাটক, মানে সিনপসিস দেখে ওরা পছন্দ করে বলছে নাটক বানাও। তো নাটক বানাইলাম। মাহফুজ ভাইকে নেওয়ার খুব ইচ্ছা, মাহফুজ ভাই এত ব্যস্ত ওই সময়, তো আমার বলতেছে নেমুল আমি মনে করতে পারবো না তুমি। তখন আমি বললাম, পরে ও আমার বললো যে বিটিভি তো যারা পপুলার এরকম নিলে হয়। তখন আমি জয় ভাইরে বললাম যে জয় ভাই একটা কাজ করবো, সেলিম স্যার হ্যাঁ করে। তারপর দীপারে নিলাম, তারপর কুমকুমা ভাই আমাদের আমেরিকাতে থাকে, আমাদের ঢাকা থিয়েটার। তারপরে সেলিম স্যার একটা জাহাঙ্গীরনগরের একটা আর্টিস্ট দিল, নাম হচ্ছে অনুজা, আর ইমনকে একটা ক্যারেক্টার দিলাম। শুটিং করলাম, সেই প্রথম আমার নাটক। এবং আমার বন্ধু বান্ধব সব জীবন, আমার সেটে আমার এডিটিং আইসা থাকতো, হিরো, তারপর আরও সাংবাদিক বন্ধু বান্ধব সবাই। প্রথম একটা কাজ, এবং আমরা সারা রাত এডিটিং করতাম নাটক, এডিট করে করে বিটিভিতে জমা দেওয়ার পরে ওই যে প্রিভিউ, হয়তো আপনি যদি জানেন প্রিভিউ হয়, ওই সময় প্রিভিউ হয়েছে, হওয়ার পর আমার নাটক হয়েছে 1 নাম্বার, মানে নাম্বার 1। তখন আমি স্যারের ফোন দিলাম, তুই তাড়াতাড়ি আয়। আমি যে পরে নিয়ে ওই জায়গায় ডিভিডি সিডি ছিল, আমি নিয়ে গেছি, নিয়ে নাটক দেখে আমার জড়াই ধরলো, গুড। তারপরে ওই নাটক আপনার 12.5 লাখ টাকা বিক্রি হয়েছে ওই সময়। বাহ। প্রথম নাটকই সেলিম আলদিনের মতো এরকম একজন কিংবদন্তি মানুষ ছিলেন, তিনি লেখক ছিলেন।
আচ্ছা, এরপরে নাটক লিখতে লিখতে তো অনেকগুলো পপুলার নাটক করেছেন, শুধু একটু নাটকের নামগুলো যদি বলা যায় তাহলে আমি ভালো। যেমন প্রথম দিকে আমি ম্যাক্সিমাম নাটকই সেলিম স্যারের করেছি। আমি পরপর 2 ঈদে আমি ফার্স্ট হয়েছি। এটা ছিল যে সেলিম স্যারের নাটকের নাম ছিল হচ্ছে নিঃস্বরা ভালোবাসা, তারপরে ছিল আদিম আগুন জ্বলেছিল, তারপর ছিল আধারের দ্বীপ শলাকা, সেই তো এলে ফিরে। এটা মুক্তিযুদ্ধের নাটক করেছিলাম হচ্ছে চ্যানেলেতে, সেটা হচ্ছে যে চিঠি আসে না। ওটা তো অনেক চিঠি আসে না, ওটা ওই আমি ফেরদৌস ভাই প্রডিউসার ছিল। তো এটা মনে হয় ওরা কি বলে শাইক ভাই দেখে নাকি বলছে যে ফেরদৌস ভাইয়ের ফোন দিয়েছিল, ফেরদৌস ভাইটা বলছে যে অসাধারণ একটা নাটক হয়েছে। ভেরি গুড। আমার আফজাল ভাইয়ের কাছ থেকে যদি শিখে আসার পরে প্রথম বিজ্ঞাপন কোনটা ছিল বানানো? বিজ্ঞাপন ছিল আশিয়ান সিটি। এটা আশিয়ান সিটির বিজ্ঞাপন ফারুকি ভাই করেছিল, নাকে তেল দিয়ে গোমা। ওইটারই তো একটা সিকুয়াল বিজ্ঞাপন আমি করেছিলাম। তারপরে তো আমি তিব্বতের অনেক বিজ্ঞাপন, মানে আমি আসার আগ পর্যন্ত তিব্বতের ম্যাক্সিমাম বিজ্ঞাপনই যেগুলো বাংলাদেশে হয় ওগুলো আমি করতাম। তারপরে আনোয়ার সিমেন্ট করেছি, তারপর গভর্নমেন্টের অনেক আপনার বিআরটিসি, তারপর হচ্ছে বিএমটিএফ, সবার কাজ করেছি। তারপরে চলচ্চিত্রটা আমি যখন আফজাল ভাইয়ের সাথে ছিলাম তখন আমরা তো আফজাল ভাই সহ আমরা বিজ্ঞাপনে ব্যাংককে একটা প্রোডাক্ট ডাবল কোলা বিশাল বড় একটা প্রোডাক্টের কাজ পেয়েছিল আফজাল ভাই, তখন এটা শ্যুট করতে আমরা গেলাম ব্যাংককে। অনেক আর্টিস্ট নিয়ে গেলাম, ক্যামেরাম্যান থেকে মাহফুজ ভাই মারা গেছে, মাহফুজ ভাই ছিল ক্যামেরাম্যান, 35 ক্যামেরা সব আমরা মানে সব পুরো 35 জনের টিম ছিল ব্যাংককে। আমরা 1 মাস শুটিং, 1-1.5 মাসের মতো শুটিং করছি। তখন ফেরদৌস ভাই ছিল ওইটার মডেল, মেইন মডেল। তখন ফেরদৌস ভাইয়ের সাথে আমার একটা হেভি সম্পর্ক হয় আর কি ব্যাংককে। আর ওই আমরা আড্ডা দিই, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি সবার সাথে আড্ডায় অংশগ্রহণ করব। আমার টার্গেট হচ্ছে তাড়াতাড়ি নিয়ে তোমার বিছানায় শোয়াই দিতে হবে। আমার সকাল 6টায় উঠাইয়া মেকআপ নিয়ে আমাদের যাইতে হয় 1-1.5 ঘন্টা দূরে ব্যাংককে বিভিন্ন লোকেশনে শুটিং। তো আমি সবার সাথে আড্ডা দিই, ভাই আসেন তাড়াতাড়ি আসেন, বাসায় ঢুকেন, ঘুমান, সকালে উঠতে হবে। আচ্ছা উঠবো সেই। তখন ফেরদৌস ভাইয়ের সাথে আমার একটা খুবই ভালো সম্পর্ক হয়। থেকে এরপরে তো আর যোগাযোগ হয় না। যখন আমি আফজাল ভাই থেকে বের হয়ে গেলাম, ওই যে নিঃস্বরা ভালোবাসা, উনি এই নাটক ঈদে দেখছে। দেখার পরে সে শেষ পর্যন্ত আপনার টাইটেলের জন্য বসেছিল। তো দেখছে যে আমার নাম নিয়ামুল। তো আমি এই যে প্রথম বিজ্ঞাপন শুটিংয়ে আমি এফডিসিতে গেছি ক্যামেরা বুকিং দিতে। তো উনি ওই সময় শুটিং করছে 3 নম্বর 4 নম্বর ফ্লোরে। তো ওই সময় মাহফুজ ভাই ওটা ক্যামেরাম্যান ছিল, ওনার ছবি। তো আমি মাহফুজ ভাইকে ক্যামেরাম্যান নিব, আমি মাহফুজ ভাইয়ের সাথে কথা বলতে গেছি যে ভাইয়া এই। তখন ফেরদৌস ভাই আমাকে, উনি ফেরদৌস ভাই শাবনূরের সাথে একটা ছবির শুটিং করছিল, আমাকে হাত দিয়ে বলছে দাঁড়াও। তারপরে উনি আসলো, আইসা আমাকে বললো তোমার একটা নাটক দেখলাম ঈদে, কি বলে বিটিভিতে, খুব ভালো লাগছে, এটা কার স্ক্রিপ্ট? আমি বললাম যে সেলিম। আমি নাটক বানাবো। তা আমি কই ভাই আমি তো বিজ্ঞাপনে শ্যুট করব, আমি আপনার সাথে এসে কথা বলবো, ব্যাংককে পোস্ট প্রোডাকশন করতে যাব। তো আইসা উনি আমার ফোন দেয়, আমি আর ধরি না। পরে বলে যে আমি নাটক বানাবো, তুমি গল্প দাও। তো আমার একটা নাটক ছিল এনটিভিতে গেছে, না হচ্ছে ভৌতিক নাটক 111 এই নেলসন নাম্বার। আচ্ছা। তো ওই গল্পটা দিছি, পরে বলে এটা আমি করব। পরে আমরা শ্যুট টুট করলাম, এনটিভিতে প্রচার হলো। ফেরদৌস ভাই টার্গেট বলে যে নেমুল আমি আসলে নাটক বানাচ্ছি কেন, আমি আসলে ফিল্ম বানাবো, ফিল্ম প্রডিউস করব, এখন আমরা একটা টিম করতে চাই। তখন বলে যে তুমি করো, কি বলে এফডিসিতে আপনাদের ডিরেক্টর হওয়ার জন্য তো পরিচালক সমিতিতে দিতে, ইন্টারভিউ দিতে। তখন আমি ইন্টারভিউ দিলাম, আমি পাস করলাম। পরে বলল যে আমরা একটা ছবি বানাবো, গল্প এই বাসুদার। তখন এই 1 কাপ চা গল্প উনি, আমরা তো অনেক সময় রাতে ইন্ডিয়াতে গিয়া বাংলাদেশে 1 কাপ চায়ে কতগুলো ছিল গান ছিল? 5টা গান ছিল, এবং হুমায়ুন স্যারের 2টা গান ছিল। এবং হুমায়ুন স্যার জীবনেও কোনো বাইরে দেয় না, কিন্তু এটা আমাদের দিয়েছিল। ফেরদৌস ভাইকে খুবই পছন্দ করতেন। এবং আমার এই ছবিতে তো আপনি তো ছিলেন, এবং আমার খুবই লাকি ফরিদি ভাই অ্যাক্টিং করছে। ফরিদি ভাইয়ের শেষ ছবি ছিল। তারপরে রাজ্জাক ভাই ছিল, আলমগীর ভাই ছিল, সাকিব ভাইও আমার এই ছবিতে অ্যাক্টিং করেছে। টেলিভিশনের অনেকে করছে সবাই, যেহেতু আমার সাথে একটা ভালো সম্পর্ক। 33 জন স্টার আমাদের ওই ছবিতে মানে অ্যাক্টিং করেছে। আর তারপরে যেগুলো এখন রিলিজের অপেক্ষা যেগুলো আছে সেগুলোর নামগুলো একটু বললে। এটা হচ্ছে 3.5 হাত ভূমি, এটা অনুদানের ছবি, এটা শেষ। এটা মিলন ভাইয়ের গল্পে মানে উপন্যাস অবলম্বনে করা, এটা মুক্তিযুদ্ধের। এটা পোস্ট প্রোডাকশন চলছে,
আর তারপর হচ্ছে জ্যাম একটা, ওটা 70% কাজ, ওটা পোস্ট প্রোডাকশন হয়ে আছে একটু। আর এমনি এই জায়গায় এখন তো ফাইন। তো এই মুহূর্তে আমি এখন যে আমেরিকায় আপনার বসবাস, এইখানটায় নিয়ে কোনো প্ল্যান আছে কিনা, যদি আমরা ছোট্ট করে যদি শুনি। এই জায়গায় আমি আসলে চিন্তা করছি, আমাদের অনেক আর্টিস্ট এই জায়গায় আছে, তো আমরা চিন্তা করতেছি যে এখন বাংলাদেশে যেমন নাটকের অনেক বাজেট আছে, কিন্তু এই জায়গায় নাই। কারণ এই জায়গায় আসলে মানুষ বুঝতেছে না যে আসলে এটা আমি কিভাবে রিটার্ন পাবো। এই জায়গার মানুষেরও তো রিটার্নের একটা ইয়ে আছে। তো এই জায়গায় চেষ্টা করছি যে সবাইকে ইয়ে করে এই জায়গাটা তৈরি করার জন্য। বিজ্ঞাপনে হচ্ছে যে এখন আপনি মনে হয় বাংলাদেশে আমরা আপনাকে নিয়ে গরু মার্কেট ডিউটি নিয়ে বিজ্ঞাপন করছি, আপনাকে কত টাকা দেওয়া হয়েছে। এখন এই জায়গায় এটা চাইলে তো আসলে দিতে পারবো। এই জায়গায় যেটা আমরা প্ল্যানিং করছি যে মানে যতটা সম্মান দেওয়া যায় এবং একটা কাজের, সবাই এই জায়গায় এসে সবাই কি করছে, আমরা কে কি করছে জানি না। আমার যদি একটা শুরু হয় যে সাচ্চু ভাই এই জায়গায় একটা বিজ্ঞাপন করছে, আপনাকে দেখে আরো মানে একটা কোম্পানি করছে, আপনারা এইটা দেখে অন্য কোম্পানি, আরে সাচ্চু ভাইকে দিয়ে একটা বিজ্ঞাপন হয়েছে, আমরা কেন পারছি না, তাহলে একটা মার্কেট তৈরি হবে। ওই জায়গাটা থেকে প্ল্যানিং করছে যে সবাইকে নিয়ে কাজ করার। এর মধ্যে আমরা একজন সাকিব আল হাসানের সাথে একটা এগ্রিমেন্ট করেছি, তো এরকম সবার সাথে করব যে আমরা যেন কাজগুলো করতে পারি। এবং অনেক গল্প আছে এই জায়গায়, মানে টেলিভিশনের মানে ফিকশনের জন্য অসম্ভব ধরনের গল্প আছে, এবং ওটিটির কারণ এই জায়গায় গল্পের কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমাদের দেশে একটা ব্যারিয়ার ছিল, আশা করি আরো ভালো কাজ হবে আর কি। ভেরি গুড। আমি কিন্তু খুবই লাকি, বিকজ অফ আমি মমতাজউদ্দিন স্যারকে নিয়ে কাজ করেছি, উনি অ্যাক্টিং করছে, ওনার গল্পে কাজ করছে, মিলন ভাইয়ের, তারপরে মঞ্জুর ইসলাম স্যার মারা গেছেন, উনার সেলিম স্যারের 4-5টা গল্প করেছি। তারপরে হচ্ছে আপনার কি বলে সাবের ভাই, মানে মইনুল হাসান সাবের, উনার গল্পে কাজ করেছি। তারপরে আমি আফজল ভাইকে নিয়ে কাজ করেছি, মানে আমার ডিরেক্টর। এবং আমি মানে আমার এই জায়গা থেকে আসলে আমি খুবই ধন্য, আমি সবাইকে নিয়ে কাজ করতে পেরেছি। সো এটা খুবই আশার কথা যে যারা এই প্রবাসে যারা থাকেন আমাদের দেশের মানুষরা, এরা বাংলা সংস্কৃতির জন্য একদম জান প্রাণ দিয়ে কাজ করে। এত কঠিন জীবন যাপনের মধ্যেও বাংলাদেশকে মানে ভোলার চেষ্টা করে না, সংস্কৃতি ঐতিহ্য সব ধরে রাখার চেষ্টা করেন, সেটি আসলে তারা স্যালুট পাওয়ার যোগ্য। সেরকম এইরকম একটা জায়গায় এসে যে তরুণ তুর্কি, তুমি যে তোমার কাজের এক্সপিরিয়েন্স বাংলাদেশে যেমন আছে, তুমি এখন এটি প্রবাসী আমেরিকাতে করলে, আমার কাছে মনে হয় যারা আছে তাদের জন্য খুব আশার আলো দেখাচ্ছ যে এই কাজটা তোমার মতো একটা নেতৃত্বে যদি হয়ে ওঠে খুবই ভালো। আমি চাইবো যে সারা আমেরিকাতে বা কানাডাতে তো অনেক ভালো হয়, তারপরে যেন এই মিডিয়ার কাজগুলো যেন তোমার হাত ধরে অনেকখানি এগিয়ে যায়, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমি বসবো তোমার সঙ্গে নিয়ে। আমল। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া। পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া। পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।